আজকের গল্পে ব্যবহৃত স্থানকাল পাত্রের নাম সম্পূর্ণ অবাস্তব এবং কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো রকম মিল পাওয়া গেলে তা কাকতালীয়। বড় বড় ফোঁটায় ঝমাঝম বৃষ্টি পড়ছে একভাবে। টিনের চালের তেলে ভাজার দোকানে যথারীতি 2-3 জন লোক জমে গেছে। দোকানে লোকটাও মনের আনন্দে তেলে ভাজা তেলে ছাড়ছে আর তুলছে। বড় রাস্তার ধারের বট গাছের ডালে অনেকক্ষণ ধরেই বাদুর, চামচিকে আর রাত পাখিরা ছটাপটি করছে, যেন আজ রাতে ঘটতে চলা কোনো অশুভ ঘটনার পূর্বাভাস দিচ্ছে একভাবে। বুড়ো রাখো মল্লিক হাতের বিড়িখানাতে একটা কুশে টান মেরে সেদিকে তাকিয়ে বলে উঠল, ওহ, ওদের যেন আর তর সইছে না। দেখ দেখ কেমন ডানা হাটকাচ্ছে, দেখ চুয়াত্তর সব নিম্ন স্তরের কুজীবের দল। তার উল্টো দিকের বেঞ্চে কেদো আর ভানু জেলে বসে বুড়োর মুখের বিরক্তি ভাবটা লক্ষ্য করলো। ভানু জেলে গ্যালগ্যালে স্বরে বুড়োকে বলে উঠল, কি ব্যাপার কর্তা, আপনার মন মেজাজ দেখি বড় খারাপ। কি হয়েছে? সব ভালো টালো তো ঘর গৃহস্থির? ঘর গেরস্তির লোকে তো আমাদের পাত্তাই দেয় না আজকাল। আমিও আর ওসবে মাথা ঘামাই না, বুঝলি তো। তা কি হয়েছে খুড়ো, খুলেই বলো না ওদের। আরে আমাকে তো বলেছ তখন, কিন্তু ওদেরও তো বলো। ওদের কি মত সেটাও তো জানা দরকার। কেদো এখানকার আড্ডার সব থেকে ফাজিল ছোকরা। সে পাশের ভানুকে কোনো এর খোঁচা মেরে বলল, কর্তা কি আবার বিয়া টিয়া করতে চাইছেন নাকি? মানে এ বয়সে ওসব? চপ বেটা, চড় মেরে মুন্ডু খসিয়ে দেবো বেয়াদব। আমি আর কিছুই বলবো না। আহা, এই কেদোটা না, অত পুরনো লোককে চটাস কেন? ও খুড়ো, তুমি রাগ করোনি, বলো বলো। রাখো বুড়ো রেগে গেলেও আড্ডা ছেড়ে নড়ল না। হাতের বিড়িখানা ফেলে সবার মুখের দিকে তাকিয়ে বলে উঠল, দেখ, তোরা যখন সব এই আড্ডায় যোগ দিলি তখন তোদের আমি কত খাতির করে ফেস্টি দিয়েছিলাম, মনে আছে? তা আজ কতদিন পর আবার নতুন লোক আড্ডায় আসবে, তার জন্য একটা আয়োজন না করলে আমার মান সম্মান থাকবে? বল দেখি। সবাই একে অন্যের মুখ চাওয়াচাই করলো। রাখো বুড়োর সব দিকে নজর টনটনে, মানতেই হবে। ও, আপনি কি নেপাল ডাক্তারের কথা বলছেন নাকি কর্তা? হ্যাঁ, এতক্ষণে বুঝলি। নেপাল ডাক্তারকে আসার সময় বলে এলাম, তা তিনি আমাদের এখানে যোগ দিতে পারলে খুবই খুশি হবেন। বোঝা গেল সেটা। তা তিনি কোথায়? এখনো তো এসে পৌঁছলেন না। মানে তারা আসবে, ওদের কাজকর্ম সব না ছুটলে কি আর আসার জো আছে নাকি? আর এই গ্রামের যা সব তেঁদর লোক, সব কাজে জিলিপির পেঁয়াজ দেয়। কেঁদো আবার কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ তার চোখে পড়ল 2টো লোক কাঁধে ব্যাগ নিয়ে তাদের দিকেই আসছে, মাথায় ছাতা, হাতে টর্চ। লোক দুটো দোকানের সামনে এসে দাঁড়ালো। একজন একটু ভারী চেহারার আর আরেকজন সাধারণ গোছের। এই তো কতগুলো লোক বসে আছে, ওদেরই জিজ্ঞেস করা যাক। দেখে তো গ্রামেরই সব লোক মনে হচ্ছে। দাঁড়া, ও দাদু, বলছি তোমরা সব এই বেগুনমারিরই লোকজন তো? লোক দুটোর কথায় কেমন যেন গুন্ডা গুন্ডা ভাব। চেহারা গ্রামের লোকের মতো ধুতি পরা নয়, চোস্ত প্যান্ট, চুলে টেরি, শহুরে লোক। হ্যাঁ, সে ধরে নাও বেগুনমারিরই আমরা অনেক কালের বাসিন্দা। তা কেন হে, তোমাদের তাতে কি? তা এখানকার নেপাল ডাক্তারের চেম্বারটা কোথায় বলতে পারবে? নেপাল ডাক্তারের নাম শুনে সবাই একটু নড়ে চড়ে বসলো। কেন হে বাপু, তাকে দিয়ে তোমাদের কি? তোমরা কারা বলো দেখি? তোমাদের অত কৈফিয়ত দেব নাকি হে? হ্যাঁ, নেপাল ডাক্তারের চেম্বারটা কোথায় সেটা বলো শুধু। বাবারা, নেপাল খুঁড়ো তো খানিক বাদে এখানে এসে পড়বে, আপনারা বসে যান না। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। বাবুরা বসেন বসেন, আমার বানানো চপটা খান। একেবারে জগৎ বিখ্যাত আমার এই বেগুনমারির দোকান, বুঝলেন তো? বটুক আর নরহরি একবার মুখ চাওয়াচাই করলো। বলছে যখন বসেই দেখা যাক। নেপাল ডাক্তার এলে তার সাথেই না হয় যাওয়া যাবে। নরহরি বসলো রাখো বুড়োর পাশে, আর বটুক ভারী দেহটা এঁটে দিল কেঁদো আর ভানুর মাঝের জায়গায়। তা বাপু, কোথা থেকে আসছো তোমরা?
বেগুনমারি যাবার এই পথের সন্ধানই বা কে দিল তোমাদের? আমরা আসছি দুর্গাপুর টাউন থেকে। এই রাস্তার খোঁজ আর কে দেবে? তোমাদের এই গেঁদো গ্রাম বেগুনমারি স্টেশনে তো ভ্যান রিক্সা কিছুই নেই। তার উপর যা বৃষ্টি পড়ছে, কাদা পেঁচ পেঁচে বিরক্তিকর। হ্যাঁ, তা যা বলেছিস। তাই স্টেশনে নেমে টিটিকে জিজ্ঞেস করে যা হোক করে হেঁটে এত দূর এসে পৌঁছালাম। ও, ওই জন্য এ পথে এলে, নইলে এখানে সচরাচর কেউ আসে না। মানে আসে না কেন? ও কিছু না, আসলে ঘুরপথ হয়তো, ওই জন্য। হে হে, এই বঙ্কা, দাদাদের তোর স্পেশাল মাংসের চপখানা দে না। তাদের কথার মাঝেই সামনের বটগাছে আবার বাদুর চামচিকের ঝটাপটি শোনা গেল। গাছের মাথা এবার যেন প্রবল আক্রোশে নাড়াচ্ছে কেউ। নতুন দুজন অবাক হয়ে সেদিকে তাকিয়েছিল। জায়গাটা কেমন যেন গা ছমছমে আর ছায়া ছায়া চারিদিক। ব্যাটারা গন্ধ পেয়েছে, বুঝলি তো? আবার কেমন ডানা আটকাচ্ছে দেখ। হ্যাঁ, কি কিসের গন্ধ? কি আছে বলুন তো ওই গাছে? ও কিছু না, বাদুর চামচিকের দল সব। আসলে বঙ্কার তেলে ভাজার গন্ধই এমন যে একবার খাবে সে গন্ধ পেলেই ছটপট করবে। হে হে, ওই তো দিচ্ছে, খেয়েই দেখুন না। বঙ্কা দুটো মাংসের চপ তাদের দিকে শালপাতায় করে বাড়িয়ে দিল। বটুক আর নরহরি হাত বাড়িয়ে নিল। একটা কামড় দিল বটুক। চিবিয়েই বুঝলো ভেতরের মাংসটা পোলট্রি মুরগি নয়, হয় খাসি নয়তো অন্য কিছু। খেতে তো দিব্য, কিন্তু কিসের মাংস এটা? ও, দারুণ নরম তো। তা যা বলেছিস। এরকম গণ্ডগ্রামে পড়ে আছো কেন? এইসব গেঁয়োদের মাঝে দুর্গাপুরে এসো, দোকান দেবে, আর সঙ্গে সঙ্গেই দেখবে লালে লাল। দোকানের আর কেউ কোনো কথা বলল না। সবাই চুপ। রাখো বুড়োর কপালে ভাঁজ পড়েছে। এমন সময় বর্ষায় আবার ছপাত ছপাত করে পায়ের শব্দ শোনা গেল। সবার কান আর চোখ রাস্তার দিকে চলে গেল। আজব লোক তো, অমনভাবে বর্ষায় ভিজতে ভিজতে আসছে কেন? তা ওটাই কি নেপাল ডাক্তার নাকি তোমাদের? অন্য আর কেউ কোনো উত্তর দেওয়ার আগেই নেপাল ডাক্তার এসে তার পাশেই বসে পড়ল। গায়ের জামাখানা ভিজে সপ সপ করছে। আমি নেপাল ডাক্তার। তা আপনারা? বটুক হাতের পাতা ফেলে দিয়ে বেশ ধমকের সুরে বলে উঠল, দিব্যি ওই বেগুনমারিতে এসে গা ঢাকা দিয়ে বসে আছো চাঁদু? বলি ভাই ভাই ব্যাংক থেকে যে লোন নিয়েছিলে সেটার শেষ 2 মাসের কোনো কিস্তি দিচ্ছ না। কত খুঁজে খুঁজে এই খণ্ডগ্রামে এসে তোমাকে খুঁজে পেলাম। এবার টাকাগুলো ছাড়ো দেখি। কথাগুলো বলতে বলতে বটুক একটু ভেবলে গেল যেন। দেখলো বঙ্কা থেকে শুরু করে সবাই তার দিকে কেমন যেন চোখে তাকিয়ে আছে। নরহরিও লক্ষ্য করেছে সেটা। কি কি হলো? অমন করে কি দেখছো তোমরা? ভুল তো কিছু বলেনি। লোন নেওয়ার সময় মনে থাকে, আর চোকানোর সময় মনে থাকে না। টাকা থাকলে তো দেবো রে। মানে ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে? এমন সময় আবার সামনের গাছে ছটাপটি শোনা গেল। কিন্তু এবার শুধু শব্দ নয়, বট গাছের ভেতর থেকে কাদের যেন লাল লাল চোখের আলো দেখা গেল। ওগুলো ওগুলো কি? কেউ কোনো কথা বলল না। এমন সময় কেঁদো তার হাতখানা বটুকের কাঁধে রাখলো। তার মুখে এখন এক অদ্ভুত তেতো হাসি। ও কর্তা, ফিস্টি করবে বলছিলে, এটা চলবে নাকি? বেশ নধর, চর্বিওয়ালা, দেখো কেমন নরম। হ্যাঁ, দিব্যি চলবে। তা বাবা, তোমার ওজন কত? কি ছ্যাবলামো হচ্ছে? আমরা ভাই ভাই ব্যাংকের লোক, মেরে একেবারে। বিকট হাসির শব্দে ফেটে পড়ল চারদিক। সবাই অদ্ভুত হিংস্র চোখে তাদের দুজনকে দেখছে, যেন কতকালের লোভ এদের চোখে মুখে। আর এটার কি করবে? বলেই নরহরির ঘাড়ের দিকে হাত বাড়ালো সে। নরহরি ছিপছিপে লোক, স্যাঁত করে সরে পড়ল আর ছিটকে বেরিয়ে এলো দোকানের শেডের তলা দিয়ে। এই, আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি? কি পাগলামো করছেন? এই মোটুক, ও উঠে আয়, পরে দেখে নেবো এদের। আরে উঠবো কেমন করে? আরে মশাই ছাড়ুন না, এমন ভাবে চেপে ধরেছেন কেন বলুন দেখি? আরে নরহরি দেখল ভানুও আরেক দিক থেকে বটুককে চেপে ধরেছে, আর বঙ্কা কি যেন একটা দোকানের আরেক দিক থেকে টেনে বের করে আনলো। বাহ, দে দে, আমার মতো বুড়ো মানুষের কত খেয়াল রাখিস তুই বঙ্কা। বলে হাত বাড়িয়ে জিনিসটা তুলে অদ্ভুতভাবে নিজের দাঁতে ঘষতে শুরু করলো, যেন দাঁতে ধার দিচ্ছে।
আর এখন বুড়ো লোকটার দাঁতগুলো যেন একটু বেশি বড় মনে হলো নরহরির। নরহরি আর দাঁড়াতে পারল না সেখানে, উল্টো দিকে ঘুরেই পাই পাই করে দৌড় দিল বর্ষার মধ্যে। দৌড়তে দৌড়তে বটুকের গলা ফাটা আর্তনাদ শুনতে পেল সে। এদিকে রাখো বুড়ো একটা চোখের ইশারা করলো কেদোকে। কেদো বটুককে ছেড়ে তড়াক করে উঠে দাঁড়ালো, তারপর দৌড় দিল বর্ষার মধ্যে হাওয়ার বেগে। নরহরি বৃষ্টির মধ্যে একভাবে দৌড়েই চলেছে, কোথায় যে যাচ্ছে তা সে নিজেই বুঝতে পারছে না। বাজ পড়া শুরু হয়েছে একভাবে কাছে পিঠে কোথাও। দৌড়তে দৌড়তে তার চোখে পড়ল একটা বিশাল বড় মাটির বাড়ি। তার দাওয়ায় কয়েকজন লোককেও বসে থাকতে দেখল সে। তাকে হাঁফাতে হাঁফাতে সেখানে এসে দাঁড়াতে দেখে তাদের মধ্যে বসে থাকা এক বৃদ্ধ উদ্বিগ্ন স্বরে বলে উঠল, এই কে তুমি এমন ভাবে দৌড়দৌড়ি করছো কেন? নরহরি হাঁপাতে হাঁপাতে যা হোক করে সব কথা বলল তাদের। বলতে বলতে যেন তার চোখ বিস্ফারিত হয়ে মাথার বাইরে বেরিয়ে পড়ল। বলো কি, তোমরা কি পাগল নাকি? ওই রাস্তা ধরে কি মরার জন্য গেছিলে? ও মোড়ল মশাই, এখন কি করা যায়? ওইদিকে গেলে যে প্রাণে বেঁচে আর ফিরতে হবে না গো। কি যে বিপদ টেনে আনলে বাপু। শহরে লোক, এই গ্রামে এলেই যত ঝামেলা পাকাও তোমরা। আরে আমরা কি করে জানবো বলুন? ওই নেপাল ডাক্তারের কাছে পাওনা টাকা আদায় করতে এলাম, সেও তো ওখানে গিয়ে জুটেছে। বলো কি, ও বেটা ওখানে গিয়ে জুটেছে? আজ সন্ধ্যেতেই ওর লাশ দক্ষিণ পাড়ের শ্মশানে দাহ করে এলাম আমরা। কি কাণ্ড, কি কাণ্ড! বেটা জোর ডাক্তার ছিল গ্রামের, কবে থেকে যে মরে ওর চেম্বারে পড়ছিল ভগবানই জানেন। নরহরি এবার ধপ করে বসে পড়ল সেখানে। দেখে মনে হলো যেন তার মাথাটা ঘুরে গেল। শোন, এই হেমন্ত, তুই যা দেখি গিয়ে নিমে ওঝাকে ডেকে নিয়ে আয়। সব বলেই আনিস, যেন তৈরি হয়েই আসেন। বুড়ো মানুষ, এ সমস্যা তিনিই সমাধান করতে পারবেন। হেমন্ত নামের ছেলেটা মাথায় ছাতা দিয়ে হনহন করে হাঁটা দিল বৃষ্টির মধ্যে। নরহরি কেমন যেন চোখে তার চলে যাওয়াটা দেখল। কিছুক্ষণ পর একজন জটাধারী লোককে সাথে নিয়ে হেমন্ত আবার সেখানে এসে দাঁড়ালো। বৃষ্টি একটুও কমেনি তখনও। নিমে ওঝা নরহরির মুখের দিকে তাকিয়ে যেন চমকে উঠল। গলায় তীব্র রোষ নিয়ে বলল, তুই তুই এখানে কেন রে? নরহরি উঠে দাঁড়ালো। তার চোখের দৃষ্টি কেমন যেন ধরা পড়ে যাওয়া চোরের মতো। কি কি বলছেন? আপনারা এভাবে সময় নষ্ট করবেন না। উঠুন, আমার বন্ধুকে বাঁচাতে ওই বটতলায় চলুন। চুপ বেটা, তোমরা দূরে সরে যাও, ওর থেকে সরে যাও। কি বলছেন? আমার বন্ধুকে ওখানে ধরে রেখেছে, চলুন আপনারা। বলে এবার দুপা এগিয়ে গেল দাওয়ার অন্য লোকগুলোর দিকে। নিমে ওঝা সঙ্গে সঙ্গে দুটো গাছের পাতা ছুঁড়ে দিল নরহরির দিকে। পাতা দুটো একেবারে কাঁটার মতো গিয়ে বিঁধে গেল তার পিঠে। আর তারপরেই নরহরি উল্টে টিকটিকির মতো শরীরের গঠন নিল। দু চোখ দিয়ে বেরোতে শুরু করলো কালচে রক্ত। দাওয়ার ওপর সবাই যেন পাথর হয়ে গেল এই কাণ্ড দেখে। কি হচ্ছে কিছুই বুঝতে পারলো না কেউ। নিমে ওঝা একটা হাত তুলে সবাইকে আশ্বস্ত করলো, তারপর গম গমে গলায় বলে উঠল, বল কে তুই? কে তুই? এই লোকটা এখানে এসে যা বলছে তা কি সত্যি? বল। আমি কেঁদো রে, কেঁদো ছেলে। এ লোকটা যা যা বলেছে সব সত্যি, সব। ব্যাস, আর কিচ্ছু বলবো না তাদের আমি। নিমে ওঝা আবার একটা পাতা ছুঁড়ে দিল তার দিকে। সেটা গায়ে বিঁধতেই তীব্র চিৎকার করে উঠল নরহরির দেহটা। বলছি বলছি, এ লোকটার বন্ধুকে ধরে ভোজ দিচ্ছে ওখানে। রাখো কর্তা, বঙ্কা আর ভানু জেলে, সাথে নেপাল ডাক্তারও আছে। আর রাখো বুড়োর কথাতেই এই লোকটার পিছু নিয়েছিলাম আমি। আর তারপর পথের মাঝেই ওর দেখে আশ্রয় নিলাম। আহ আহ। তবে রে বেটা, এই গ্রাম বন্ধন করে দিয়েছিলাম বলে এই লোকটার শরীরে ভর করে এখানে এলি? কি ভেবেছিলি ভুলিয়ে ভালিয়ে আবার সবাইকে ওই বট গাছের তলায় নিয়ে যাবি? তাছাড়া আর কি,
ও লোক দুটো সন্ধ্যাবেলা বোকার মতো আমাদের দোকানে এলে এত সহজে কি এ সুযোগ ছাড়া যায়? বটে, দেখাচ্ছি মজা। বলে ঝোলা থেকে বের করলো একটা ঘড়া। হাত বাড়িয়ে বৃষ্টির জল খানিকটা ধরে বিড়বিড় করে কি একটা মন্ত্র পড়ে ছুঁড়ে দিল জলটা নরহরির দেহে। জলটা গায়ে পড়তেই তীব্র চিৎকার করে উঠল সে। গলার ভেতর থেকে কালো ধোঁয়ার মতো বেরোলো কেঁদোর দেহ, কিন্তু বেরিয়েই ফসফরাসের মতো জ্বলে উঠল সেটা। সারা গ্রাম বহুকাল আগেই নিমে ওঝা মন্ত্র পড়ে বন্ধন দিয়েছিল, সে কারণেই কেঁদো জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। নরহরির দেহ সাধারণ হয়ে আবার বর্ষার মধ্যেই পড়ে রইল। দেখে মনে হলো যেন সে শান্ত হয়ে ঘুম দিচ্ছে। কি সাংঘাতিক কাণ্ড! ভাগ্যিস নীলেদা তুমি এসেছিলে, নইলে যদি ওই বটতলায় এর সাথে যেতাম এতক্ষণে ওই রাখু আর ওর দলবল ঘাড় ভেঙে ভোজ দিত। ওদের দলটা ওই চা দোকানে বাজ পড়ে মারা যাওয়ার পরই আমি গ্রাম বন্ধন করে দিয়েছিলাম। ওই রাস্তায় রাতের বেলা গ্রামের কেউ যায় না বটে, কিন্তু এ দুটো লোক যে কি মূর্তি ওখানে গেল। যাই হোক, মোড়ল আরো দুটো বড় মশাল নিয়ে চলো দেখি আমার সাথে। এ সমস্যার একটা পাকাপোক্ত ব্যবস্থা করা দরকার। সকলে ভয়ে সিঁটিয়ে গেছিল ততক্ষণে, কিন্তু নেমে ওঝার কথার অমান্য করবে এত সাহস এ গ্রামে কারণ নেই। 3-4 জনের দলটা যখন আবার রাস্তায় নেমেছে, বৃষ্টি অনেকটাই কমে এসেছে, কিন্তু কড়কড় করে বাজ পড়ছে তখনও এদিক ওদিক। তা নিমেদা, তুমি কি করে বুঝলে বলো তো ও লোকটার দেহের মধ্যে কেঁদো সিধিয়েছিল? নিজের হাতে ওদের অতৃপ্ত আত্মাগুলোকে ওই জায়গায় বেঁধেছিলাম আমি। কোনো জ্যান্ত মানুষকে হাতের কাছে পেলে ওরা যে ছেড়ে দেবে না, তা আমার থেকে ভালো আর কি জানবে বল। আরও নানান কথা বলতে বলতে তারা এসে দাঁড়ালো বটগাছটার নিচে। সন্ধেবেলা যেখানে দোকানটা ছিল সে জায়গাটা এখন খণ্ডর। ভাঙা একটা বাঁশ আর দোকানের দেওয়াল ছাড়া কিছুই নেই। ওরা সেখানে দাঁড়াতেই বটগাছটায় নড়াচড়া শুরু হলো। লাল লাল চোখ দেখা গেল, ওদের দিকেই দেখছে সবগুলো। গাছের পাতার মধ্যে থেকে এবার গিরগিটির মতো গাছ বাইতে বাইতে কিছুটা নেমে এলো রাখো বুড়ো। তার মুখে একটা কাটা হাত, সেটা সে থু করে একদিকে ফেলে দিল। কেঁদোকে শেষ করে দিয়েছিস দেখছি। ও লোকটাই সব বলেছে না তোদের? ও বেটাকে মানুষের মাংসের চপ খালো বঙ্কা, তাও মন ভরেনি। আরেকবার হাতে পাই ও বেটাকে। তবে রে, এত সাহস বেড়েছে তোদের? কত বছর তো হয়ে গেল সব কটা ওই দোকানে বাজ পড়ে মারা গেলি, এখনো উৎপাত করেই চলেছিস গ্রামের লোকের ওপর। কিন্তু আর না, আমার বয়স হচ্ছে, আমি মরলে এদের রক্ষা করার আর কেউ থাকবে না। আজই তোদের শেষ দিন। তুই যা পারিস করকে যা, আমরা এখানেই থাকবো। নেমে ওঝা সেই ঘটের জলটা নিয়ে বট গাছের চারদিকে ছড়াতে লাগলো। এবার বট গাছের ওপর থেকে তীব্র চিৎকার শোনা যেতে লাগলো। রাখো বুড়োর প্রেত নোংরা গালাগাল করতে শুরু করেছে তাদের সবাইকে। মোড়ল, হাঁ করে দাঁড়িয়ে কেন? আগুন দেওয়ার ব্যবস্থা করো। মোড়ল ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়েছিল। নেমে ওঝার কথায় হুঁশ ফিরল। হাতের মশালখানা ছুঁয়ে দিল বট গাছে। ভিজে কাঠে আগুন লাগার কথা নয়, তাও যেন কোনো মন্ত্র বলে দাউ দাউ করে জ্বলে উঠল বিশাল বটগাছখানা। আলোয় আলো হয়ে উঠল চারিদিক। তীব্র গলায় অসংখ্য চিৎকার শোনা যেতে লাগলো চারদিক থেকে। জ্বলন্ত গাছখানার দিকে তাকিয়ে নেমে ওঝা বলে উঠল, এখানে যারা মারা গেছে সকলের আবার একবার ভালো করে শ্রাদ্ধ শান্তি করাটা দরকার। বলা তো যায় না, আমার মৃত্যুর পর হয়তো আবার এরা ফিরে আসতে পারে এদের এই পুরনো আড্ডাখানায়। ভেঙে পড়া সেই চপের দোকানের দিক থেকে একটা তক্ষক যেন টিকটিক করে ডেকে উঠল। সে যেন নেমে ওঝার কথায় সায় দিল।
শেষ হলো কোটুনস অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা। আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।